বিএনপি কি সংস্কার চাইতেছে? বিএনপি তো একটু সংস্কার চাইতেছে না। বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল, সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে, সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে। সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না। আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে। তো আপনারা কিন্তু সংস্কারের কথা আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে, কিন্তু সেই জ্বরটা কোথায় আসতেছে আমি বলি, শুধু একটা দুটো জায়গায়। কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো? একটা লোকের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া দরকার কি? এইটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের? আমার মনে হয় যে আপনারা এটা কেন করতেছেন, এটা আপনারা একটু জাতির সামনে, জনগণের সামনে, আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝায় বললে আমরা তো আর অবুঝ না। আমি একবারের জন্য বুঝতে পারতেছি না। আমরাই কিন্তু বললাম যে কনসিকিউটিভলি দুইবার তিনি থাকতে পারেন, এরপর থাকতে পারবেন না। সুতরাং এটার সাথে কোনো বিরোধ আমি দেখি না। তাহলে এটা বাদ দিলে কি হয়? পর দুইবার না থেকে পুরা দুইবার করলে কি হয়? না, আপনাদেরটা আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ। আমাদের প্রায় 50 বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আর একজনের অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এটা জনগণেরও চাওয়া। থার্ড টাইমের পরে ফোর্থ টাইম তিনি যদি হতে চান, থার্ড টাইম বাদ দিয়ে হতে চান, তার যদি সেই সক্ষমতা থাকে, সেই যোগ্যতা থাকে, জনগণ যদি তাকে ভোট দিতে চায়, তার যে প্রিভিলেজ, এই নাগরিক অধিকার, এটাকে আপনি বঞ্চিত করবেন কেন? বঞ্চিত করবেন এটা আপনি মনে করছেন যে এটা অধিকার, কিন্তু আমরা জনগণ যারা তারা আমরা বুঝতে পারতেছি না যে আপনি কেন দুইবারের বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে। দেখেন, পৃথিবীর কোন দেশে একজন পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান কি হয় না? হয়। আপনার নেহেরুর মেয়ে আপনার ইন্দিরা গান্ধী কি হয়েছে না? ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী হয়েছে না? তার ছেলে এখন রাহুল গান্ধী হচ্ছে, এবং খুব খারাপ স্থানে কি হচ্ছে না? এবং খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে, খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে। এই জন্য আজকে কংগ্রেস শেষ। আপনি খুব ভালো উদাহরণ দিয়েছেন, এই জন্য কিন্তু আজকে কংগ্রেস শেষ। কংগ্রেস শেষ কিন্তু আজকে। হ্যালো ভাই, আমরা লক্ষ্য করতেছি যে বিএনপি নানা ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছে। জুলাই মিত্র হিসাবে আপনারা তো আপনারা বলছেন যে এটা সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, কিন্তু জুলাই বিপ্লবের অংশ হিসাবে এনসিপিও তো আপনাদের সমমনা। এনসিপিদের আসলে এই বৈঠকে এনসিপিকে এই বৈঠকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা, জানাবেন কিনা, তাদের সাথে আলোচনা করতেছেন কিনা, করবেন কিনা? এটা একটা কেমন কথা না যে অন্য অনেক রাজনৈতিক দলরা আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এনসিপিকে আপনারা আমন্ত্রণ জানান নাই। এইটা কি আপনারা ইচ্ছা করে ওনাদেরকে বাদ দিতে চাইতেছেন? এনসিপিকে আপনাদের প্রতিপক্ষ মনে করতেছেন? কেন? না, আসলে ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুব আপনার কন্টেম্পোরারি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এনসিপি কে আমরা যে ডাকিনি, ডাকবো না, এই কথাটা ঠিক না। আমাদের সাথে এতদিন যারা অভ্যুত্থানের শক্তি ছিল, আমরা একসাথে 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে আমাদের আলোচনাটা এখন চলছে, এবং একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে। এখানে আরেকটা বিষয় হলো যে এনসিপি এখনো কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল না, এখনো আপনার একটি রাজনৈতিক দল হয়ে উঠছে। এবং আপনার আমি মনে করি এরা যেহেতু এখনো আপনার কোনো ঘোষণা দেয়নি, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো দেয়নি, ঘোষণা হয়নি, কোনো কর্মসূচি দেয়নি, এখনো ওইভাবে রাজনৈতিক দল হয়ে উঠেনি। রাজনীতিতে একটা তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, আমরা সাধুবাদ জানাই। আমি একটা কথা বলি, হয়তো এবার নির্বাচনে, আমি ছোট করে একটু কথা বলি, হয়তো নির্বাচনে এবার বিএনপি জয়লাভ করবে, হয়তো আপনি মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। যদি পান আমার জন্য সুবিধা, কারণ আমি আপনার একটু হলেও পরিচিত, আমাদের আগের বন্ধুত্ব রয়েছে। কিন্তু হেলাল ভাই, একটা কথা, আপনি কি এই যে এনসিপি নিবন্ধন পায় নাই এই জন্য টাকা, এটা দিয়ে কি শাক দিয়ে মাছ ঢাকার কথা, শাক দিয়ে মাছ ঢাকতেছেন না? আমি আমরা বলছি তাদের সাথে আলোচনা হবে। আপনার যেহেতু আমাদের সাথে যে অন্য রাজনৈতিক দল 17 বছর আমরা রাজনীতি করেছি, তাদের সাথে ধারাবাহিকভাবে হচ্ছে, একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে। তাদের সাথে হবে না তা বলনি, আমি বলছি তারা এখনো একটা সোশ্যাল শক্তি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এখনো রয়েছে, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা এখনো রাজনৈতিক ঘোষণাপত্র, কর্মসূচি, ইডিওলজি এইসব এখনো তারা দেয়নি।
বিক্ষিপ্তভাবে অনেক কথা তারা বলছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। তাদের সাথেও একটা পর্যায়ে যে আলোচনা হবে, যেহেতু আমরা আলোচনা শুরু করেছি, তাদের সাথেও একটা আলোচনা হবে। এবং তাদের যে আমি বলছি যে বিক্ষিপ্ত বক্তব্য তারা দিচ্ছে, যেমন দেখেন একটা উদাহরণ যদি আমি দিই, সংস্কারের প্রশ্নে আমরা সবাই বলছি, আপনার এনসিপিও বলছে, সবাই বলছে, কিন্তু এনসিপি এর সাথে একটা কথা জুড়ে দিছে যে গণপরিষদ নির্বাচন। আপনি বলেন যদি গণপরিষদ হয় তাহলে আপনি সংস্কার নিয়ে আলোচনা করছেন কেন? গণপরিষদের উদ্দেশ্য হলো একটি সংবিধান রচনা করা, একটি সংবিধান রচনা করা। তাহলে সংবিধান যদি রচনা করতেই হয় তাহলে আপনি সংস্কারের কথা বলছেন। তাহলে আজকে রেহমান সোমান যেটা লিখছে প্রথম আলোতে যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া, আপনি যদি সংস্কারের আলাপ চালিয়ে যান আবার তার সাথে বলেন যে গণপরিষদ নির্বাচন দিতে হবে, তাহলে কেমন হলো? গণপরিষদে সাধারণত নির্বাচন হয় একটি স্বাধীন দেশ, কখনো একটা স্বাধীন দেশ হয় একটা নতুন সংবিধান গঠনের জন্য গণপরিষদ হয়। আর যদি সেই গণপরিষদ গঠিত হয় তাহলে তো গণপরিষদই ঠিক করবে যে কি কি বিষয় সংস্কার হবে। তাহলে আগে যে কথাগুলো এখন আমরা বলছি এগুলো অমূলক হয়ে যায় না? এই জন্য বলছি যে এনসিপি এখনো সেই রাজনৈতিক দল হয়ে ওঠেনি, বিক্ষিপ্তভাবে তারা বিভিন্ন আলোচনা করছে। আপনারা তো রাজনৈতিক, হেলাল ভাই আপনারা তো অনেক দিনের রাজনৈতিক দল, কিন্তু আপনি যে বললেন যে সংস্কার আমরা সবাই চাইতেছি, বিএনপি কি সংস্কার চাইতেছে? বিএনপি তো একটু সংস্কার চাইতেছে না। বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল, সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে, সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে। সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না। আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে। এটা আমি বলি, আমাকে একটু বলতে দেন। জি খালিদ ভাই আমাকে একটু বলতে বলেন। বিএনপি একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায় যখন কেউ কোনো স্বৈরাচারের জামানায় কথা বলতে পারতো না, সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব 2016 সালের মে মাসে দিল। জুন মাসে আমরা ভিশন 2030 দিলাম, এবং এরপরে আমরা 2020 সালে আমরা দিলাম 27 দফা, 2022 সালে আমরা দিলাম 31 দফা। এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এই যে একছত্র ক্ষমতা, আপনার 91 সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম, এটা একটা বড় সংস্কার ছিল। সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত হয়েছিল। তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদরা আলোচনা করেনি। এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই শব্দটা কি, এই সেন্টেন্সটা কি ভালো না? প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায়, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে, অর্থাৎ 300 পার্লামেন্ট আসনের মাধ্যমে, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে, যারা নির্বাচিত হয় পার্লামেন্টে, অর্থাৎ জনগণের ভোটে। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই, কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা কোন কোন বিষয় আলোচনা হবে, আমরাই তো প্রথম বললাম। অবশ্যই কি কেউ বলছে? আমরাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমরাই বলেছি, আর তো কেউ বলেনি আগে, এবং এখনো সেটা আমরা হেলাল ভাই আপনারা সংস্কারের কথা আগে বলছেন, সেই ব্যাপারে তো আমরা কোনো দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে। কিন্তু সেই জ্বরটা কোথায় আসতেছে আমি বলি, শুধু একটা দুটো জায়গায়। কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো? একটা লোকের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া দরকার কি? এইটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের? হ্যাঁ, আমাদের বক্তব্যটা এরকম যে আমরা দেখেন প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী যিনি হবেন কনসিকিউটিভলি 2 টার্মস হওয়ার পরে 3 টার্ম যদি তিনি হয়, তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিক্টেটরশিপ হওয়ার প্রবণতা থেকেই যায়, এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা, ফ্যাসিজম প্রবর্তন করার একটা প্রবণতা থেকে যায়। সাইকোলজিক্যালি আমরা এটা বলছি, এই যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাবসুলেট পাওয়ার ক্রাফটস অ্যাবসুলেট, সেজন্য আমরা বলছি যে তাকে একবার বাদ দিয়ে তিনি 3 বার বা 4 বার হতে পারে। তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি 2 বার প্রধানমন্ত্রী হয়, অর্থাৎ 10 বছর, এরপর যদি 1 বছর তিনি বাদ দেন তাহলে 15 বছর, এরপরে আর 1 বছর হলে 20 বছর। একটা লোক রাজনীতিতে 20 বছর সক্ষম থাকা কতটা
তাহলে আপনার একটা তাহলে আপনার একটা ফাও জিনিস বলছি আজ হ্যালো আপনার একটা ফাও জিনিস নিয়ে তর্ক করতেছেন না, এটা ফাও জিনিস নিয়ে তর্ক করতেছেন না, ফাউ কেন? আমরা বলছি যে অ্যাবসলিউটলি নাথিং জিনিস নিয়ে যদি তিনি 2 বছরের 2 বার থাকতে পারে, তাই 3 বার থাকতে পারবে না, কারণ সাইকোলজিক্যালি তার মধ্যে ফ্যাসিজমের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এই জন্য আমরা বলছি, কিন্তু আপনি একজন লোক যদি সক্ষম থাকে 3 বারের পরে 4 বারের পর, তখন তো তার অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এই জন্য আমরা বলছি প্রধানমন্ত্রী থাকা যে কি 2 অধিকার বারের ভাই? পরে তাকে 1 বার বা 2 বার তাকে আপনার রেস্ট নিতে আমার মনে হয় যে আপনারা এটা কেন করতেছেন, এটা আপনারা একটু জাতির সামনে, জনগণের সামনে, আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝায় বললে আমরা তো আর অবুঝ না। আমি একবারের জন্য বুঝতে পারতেছি না। আমরাই কিন্তু বললাম যে 2 কনসিকিউটিভলি 2 বার তিনি থাকতে পারেন, এরপর থাকতে পারবেন না। সুতরাং এটার সাথে কোনো বিরত আমি দেখি না। তাহলে এটা বাদ দিলে কি হয়? পর 2 বার না থেকে পর পুরো 2 বার করলে কি হয়? না, আপনাদেরটা আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ। আমাদের আমরা প্রায় 50 বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আরেকজনের অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এটা জনগণেরও চাওয়া। থার্ড টাইমের পরে ফোর্থ টাইম তিনি যদি হতে চান, থার্ড টাইম বাদ দিয়ে হতে চান, তার যদি সেই সক্ষমতা থাকে, সেই যোগ্যতা থাকে, জনগণ যদি তাকে ভোট দিতে চায়, তার যে প্রিভিলেজ, এই নাগরিক অধিকার, এটাকে আপনি বঞ্চিত করবেন কেন? বঞ্চিত করবেন এটা আপনি মনে করছেন যে এটা অধিকার, কিন্তু আমরা জনগণ যারা তারা আমরা বুঝতে পারতেছি না যে আপনি কেন 2 বারের বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে। আপনি যদি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে তাহলে অন্য কেউ তো। খালেদ ভাই, আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন, কেউ যদি যোগ্যতার ভিত্তিতে, আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে, আপনি ক্ষমতা রাজনীতি করতে পারে, আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতে, অতএব তার ছেলে রাজনীতি করতে পারে। এটা কি হয়? আপনি বলেন আপনি তার অধিকারে খর্ব করছেন না? অবশ্যই খর্ব করতেছি। সে যদি রাজনীতি করতে আসতো একজন কর্মী হিসাবে, হেলাল ভাই, সে যদি রাজনীতি করতে, আপনার ছেলে যদি জার্নালিস্ট হয়, কেউ কি বলবে খালেদ ভাই জার্নালিস্ট ছিল, তার ছেলে জার্নালিস্ট হতে পারবে না? না, সেটা না ভাই। বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হইতো, হেলাল ভাইয়ের ছেলে রাজনীতি করতে আসতেছেন একজন কর্মী হিসাবে, কালক্রমে তিনি সবকটা ধাপ পার হয়ে তিনি এটা করতেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা হয় না রে ভাই। আপনারও অনুরোধ করতেছি, আপনি একটু খেয়াল করে দেখেন, এটা হয় না। নেতার ছেলেদের আগমন বা মেয়েদের আগমন একটা ল্যাটারাল এন্ট্রি হয়। এইটা যতদিন পর্যন্ত, আমি একটু বলি খালেদ ভাই, আমরা একটু আদিবরে শুনবো না? আদিবরে শুনে আবার আসে। এই প্রশ্নটা উত্তর শেষ করি আমি। দেখেন, পৃথিবীর কোন দেশে একজন পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান কি হয় না? হয়। আপনার নেহেরুর মেয়ে আপনার ইন্দিরা গান্ধী কি হয়েছে না? ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী হয়েছে না? তার ছেলে এখন রাহুল গান্ধী হচ্ছে, এবং খুব খারাপ স্থানে কি হচ্ছে না? এবং খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে, খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে। এই জন্য আজকে কংগ্রেস শেষ। আপনি খুব ভালো উদাহরণ দিয়েছেন, এই জন্য কিন্তু আজকে কংগ্রেস শেষ। কংগ্রেস শেষ কিন্তু আজকে এই জন্য। কংগ্রেস শেষ এটা আপনার ধারণা, কংগ্রেস শেষ আপনার ধারণা। জর্জ বুশের ছেলে কি আপনার হচ্ছে না? আমেরিকার সবগুলি স্তর পার হয়ে আসবে ভাই। আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে।